পদ্মকে বিয়ে করার অপরাধে পুলিশ দিয়ে কৃপানকে অ্যারেস্ট করাচ্ছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতার সাথে বিয়ে করছে তো স্বস্তিক, আর অন্যদিকে পদ্মকে বিয়ে করে নিয়েছে কৃপান। শাস্ত্র মতে তো পদ্মর বিয়ে হয়ে গেছে, এবারে আইনি মতে বিয়ে করার জন্য দিয়াকে পাঠিয়ে দিয়েছিল অগ্নিজিৎ মুখার্জি। এরপর দিয়া জোর করে পদ্মর আঙুলের ছাপ নিয়ে শেষ পর্যন্ত আইনিভাবেও বিয়েটা সম্পন্ন করে। আর দিয়া তখন বলে শাস্ত্র মতে আর আইনি মতে দুইভাবেই বিয়েটা সম্পন্ন হয়ে গেছে। আর এটা শোনার পরেই তখন কিরণকান্তি ব্যানার্জি তো ভীষণ খুশি, আর বলে এইবার দেখি গীতা এলএলবি কি করে আমার ছেলেকে ধরে নিয়ে যায়, এখন তো আমি সেটাই দেখার জন্য অপেক্ষা করছি। তখনই কৃপানের দিদি কাব্য বলে আর কিছু করতে পারবে না, ভাইয়ার আর কোনো ক্ষতি করতে পারবে না ওই মেয়েটা। এমন উচিত শিক্ষা ওকে দিয়েছি না, সারা জীবন ধরে বুঝবে কেমন লাগে। আর অন্যদিকে দেখা যায় বড়বাবু তার টিম নিয়ে তো চলে এসেছিল গীতা আর স্বস্তিকের বিয়েটা দেখতে। আর এদিকে কিরণকান্তি ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে বিয়ে সম্পন্ন হয়ে গেছে, শাস্ত্রমতে তো হয়েইছে আর আইনি মতেও হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। অগ্নিজিৎ মুখার্জি বলে এবারে আমি দেখব গীতা এলএলবি কি করে ওই কৃপানকে জেলে ঢুকাতে পারে। পদ্ম এবারে নিজে এসে বলবে কৃপানের যেন কোনো ক্ষতি না হয়, কৃপান যেন আর শাস্তি না পায়। তখনই বড়বাবু ঢালির সাথে কথা বলতে থাকে আর বলে অগ্নিজিৎ মুখার্জি নিজের ছেলের এত বড় বিয়ে দিচ্ছে, কিন্তু ফোনে কার সাথে গেজাচ্ছে বলো তো ঢালি। ঢালি তখন বলে কি করে বলবো বলুন তো স্যার, নিশ্চয়ই কোনো ইম্পর্ট্যান্ট কল আছে আর ধান্দা হবে। এরপর অগ্নিজিৎ বলে কৃপান যে এই সুন্দরভাবে কাজটা করেছে, আমাকে জিতিয়ে দিয়েছে, তার জন্য আমার খুব ভালো লাগছে। কিরণকান্তি বলে আপনি নিজেই না হয় একবার কৃপানের সাথে কথা বলে নিন। এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে কৃপানকে আর বলে কত দূর হলো ওদিকে। কৃপান তখন বলে এদিকে সব কিছু কমপ্লিট, এবারে ওই গীতা এলএলবির কাছে খবরটা যেতে হবে, তারপরেই আসল ধামাকা হবে, আসল ধামাকা, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এর মধ্যেই গীতার স্মৃতিতে সিঁদুর দেওয়ার সময় চলে এসেছে স্বস্তিকের। আর কৃপান ফোন করেছে বড়বাবুকে আর বলে বড়বাবু কেমন আছেন। বড়বাবু তখন বলে কি ব্যাপার, তুই ফোন করেছিস কেন, কি চাই বল, কি চাই, ফোন করেছিস কেন। আর বড়বাবু তখন এই কথাটা বলায় কৃপান উত্তর দেয় দেখুন আমার তো কিছু চাই না, কিন্তু আমি একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। পদ্মরানী দাস কিন্তু এখন পদ্মরানী মুখার্জি হয়ে গেছে, পদ্মরানী ব্যানার্জি হয়ে গেছে, কারণ আজ থেকে আমি পদ্মরানী ব্যানার্জির হাজবেন্ড, আমি বিয়ে করে নিয়েছি ওকে। আর এই কথাটা শোনার পরেই বড়বাবু চমকে উঠেছে আর বলে কাজটা তুই ঠিক করিসনি তুই কাজটা। এরপর কৃপান বলে যান গিয়ে ওই অ্যাডভোকেট এলএলবিকে বলে দিন যা খুশি তাই করে নিতে, কিচ্ছু করতে পারবে না ও, আর কিচ্ছু করতে পারবে না। শ্লীলতাহানি করেছিলাম তাই না, তা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারের মধ্যে আপনারা না হয় নাই বা ঢুকলেন। এরপর তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয় বড়বাবু। আর ঢালি তখন বলে কি হয়েছে স্যার, আপনাকে এরকম লাগছে কেন। স্যার তখন বলে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, পদ্মকে বিয়ে করে নিয়েছে ওই কৃপান। এর মধ্যেই যখন স্বস্তিক স্মৃতিতে সিঁদুর দিতে যাবে গীতার, ঠিক তখনই বড়বাবু বলে অগ্নিকন্যা পদ্মকে বিয়ে করে নিয়েছে কৃপান, যেটা শোনার পর চমকে উঠেছে গীতা। আর তখনই গীতা বিয়ের আসর ছেড়ে উঠে যেতে চায়, কিন্তু সবাই মিলে তাকে বলে কোথায় যাচ্ছ তুমি, তুমি এখন কোথাও যাবে না, বিয়ের মণ্ডপ ছেড়ে কোথাও যাবে না তুমি। মেহেকও তো শুনে চমকে গেছে, কারণ মেহেক বিশ্বাসই করতে পারে না যে কৃপান তাকে এইভাবে ঠকাচ্ছে। তখনই সবাই মিলে বলে সিঁদুরদানটা এখনো হয়নি, তুমি কোথাও যাবে না। কাকিমণি বলে গীতা এরকমভাবে কেউ যায় বলো, বসো এখানে। তখন গীতা বলে দয়া করে আমাকে ছেড়ে দিন আমাকে। আর স্বস্তিক তখন বলে গীতা তুমি কোথায় যাচ্ছ। গীতা বলে স্বস্তিকবাবু আমাকে এখন পদ্মর কাছে যেতেই হবে, যেই নোংরা চালটা সবাই মিলে দিয়েছে তার একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে, প্লিজ আমাকে যেতে দিন, আপনি আমাকে আটকাবেন না। ভজন তখন বলে কেমন লাগছে গীতা এলএলবি, কেমন লাগলো আমাদের প্ল্যানটা। আর মেহেকও বিশ্বাস করতে পারে না এমন কিছু হয়েছে। তখনই গীতা বলে বড়বাবু আমাদেরকে এক্ষুনি যেতে হবে, চলুন। এই বলেই বড়বাবুকে নিয়ে বেরিয়ে যায়। আর অন্যদিকে সাত্বিক এসে গিনিকে বলে কি গিনি, বলেছিলাম তো স্বস্তিকের হাত থেকে সিঁদুর পড়বে না গীতা, মিলল তো আমার কথাটা। গিনিও বুঝতে পারে না
যে গিনি কত বড় বোকা হয়ে গেছে। কারণ গিনি তো ভেবেছিল কৃপানের সাথে পদ্মর বিয়েটা হবে ঠিকই, কিন্তু স্বস্তিকের সাথে গীতার বিয়েটাও হবে। মাঝপথেই যে এইভাবে ফোনটা আসবে আর গীতা উঠে যাবে, এটা কল্পনাও করতে পারেনি গিনি। অন্যদিকে দেখা যায় যে কাব্য আগলে রয়েছে দরজা, আর তখনই চলে এসেছে গীতা পুলিশদেরকে নিয়ে। এরপরেই অগ্নিজিৎ মুখার্জিকে ক্ষমা করবে না বলে ঠিক করেছে গীতা। কিরণকান্তি ব্যানার্জি বলে, আরে গীতা এলএলবি যে, আসুন আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এর মধ্যেই জাগৃতি ফোন করেছে গীতাকে আর বলে, শুনলাম তুমি নাকি বিয়ের আসর ছেড়ে চলে গেছো। কেন কেন তুমি চলে গেলে? কেন তুমি এইভাবে লোক সমাজে আমাদেরকে একটা হাসির পাত্র করে তুললে? আর তখনই গীতা বলে, দেখুন, আমি এখন একটা অনেক বড় কাজে এসেছি, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, বুঝতে পেরেছেন? এরপর জাগৃতি বলে, কিন্তু আমার ছেলেটার কি অবস্থা হবে? ওকে তুমি এইভাবে ফেলে রেখে চলে গেছো কেন? গীতা তখন বলে, আমার হাতে আর কোনো উপায় ছিল না। ফোনটা কেটে দেয় গীতা। অন্যদিকে মাহেক এসে বলে, মা মা এটা কি হলো? মা, বাবা তো আমার জীবনটাকে নষ্ট করে দিল, আর ওই কৃপান আমাকে এইভাবে কষ্ট দিল, আমাকে ঠকালো। তখনই চলে গেছে ড্যাডের কাছে আর বলে, ড্যাড, তুমি তো খুব ভালো মতনই জানতে যে কৃপানকে আমি ভালোবাসি, তারপরেও এই নোংরা চালটা চালতে তোমার একটু গায়ে বাঁধলো না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো, তুমি ভুলে যেও না তুমি তোমার ড্যাডের সাথে কথা বলছো। এরপরে কৃপানের কথায় ভাবে আর কান্নাকাটি করে মেহেক। অন্যদিকে বাবুসোনা বলে, আরে গীতা, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, বিনা নেমন্ত্রণ বিয়েবাড়ি খাওয়ার স্বভাবটা বুঝি তোমার রয়েছে, এসো এসো। এরপরই পদ্মকে দেখে অবাক হয়ে গেছে গীতা, চুপচাপ বসে আছে। গীতা তখন কৃপানকে বলে, এই কৃপান, তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তুই পাবি। তোদের পুরো ফ্যামিলিকে আমি এখন অ্যারেস্ট করাবো, বুঝতে পেরেছিস? কোন গ্রাউন্ডে করাবো সেটাও তুই বুঝতে পারবি। এই যে বড়বাবু, এই যে কিরণকান্তি ব্যানার্জি, কাব্য ব্যানার্জি, এমনকি মিসেস ব্যানার্জি, সবাইকে গাড়িতে তুলুন, তারপরের হিসাবটা আমি বুঝে নেব। অনেক অন্যায় করেছে এরা, শাস্তি এদেরকে পেতেই হবে। অগ্নিজিৎ মুখার্জিও ভজনকে নিয়ে বেরিয়ে গেছে আর বলে, ভজন, আমাদেরকে যেতে হবে ওখানে ঝটপট করে, বুঝেছো তো? আমার খুব একটা বিশ্বাস হয় না যে ওই এলএলবি চুপচাপ বসে থাকবে। ও আবারও নিশ্চয়ই কলকাঠি নাড়ার চেষ্টা করবে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তাই যা করার ঝটপট করেই কিন্তু আমাদেরকে করতে হবে। এর মধ্যেই অফিসার কৃপানকে অ্যারেস্ট করবে বলে ঠিক করেছে। আর তখনই কৃপান বলে, এটা হতে পারে না, পদ্ম আমার বউ, তো তোমরা আমাকে অ্যারেস্ট করতে পারো না, ছাড়ো বলছি, ছাড়ো। কিন্তু গীতা তখন বলে, তোকে তো অ্যারেস্ট করবই, তারপর দেখ তোর জন্য কি অপেক্ষা করে রয়েছে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি বেআইনি কাজ করছেন অ্যাডভোকেট গাঙ্গুলি। আর তখন বিয়েবাড়িতেও চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি। আর এরপর পদ্ম আটকে দেয় কৃপানকে আর বলে, অফিসার, ওকে নিয়ে যাবেন না কোথাও। আর এটা শোনার পর তো গীতা জাস্ট চমকে গেছে আর ভাবে, পদ্মর এতটা বদল হলো কি করে? শেষ পর্যন্ত এই রকমভাবে বদলে গেল পদ্ম, এটা তো মেনে নিতে পারছি না। কিন্তু বোঝা যাচ্ছে কৃপানের প্ল্যানটাই কিন্তু তাহলে শেষ পর্যন্ত সফল হলো।